আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিডিও অফিসার কিভাবে হওয়া যায়। তোমরা হয়তো অনেকেই শুনেছো যে বিডিও অফিসার এ অমুক বিডিও অফিসার এই জেলার আন্ডারে, এই ব্লকের আন্ডারে এ বিডিও অফিসার, এরকম অনেক শুনেছো। তো এই বিডিও অফিসার কিভাবে হওয়া যায়, প্রসেসটা কি, কোন ধাপগুলো রয়েছে, সমস্তটা এই ভিডিওর মধ্যে থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা একজন বিডিও অফিসার হতে চাও বা রাজ্যের মধ্যে কোনো উচ্চ পদে চাকরি করতে চাও, তো তোমাদের জন্য এই ভিডিও অফিসারের জবটা কিন্তু বেস্ট। আমি আজকে ভিডিও অফিসার সম্বন্ধে A to Z তথ্য তোমাদেরকে দেব, যাতে যারা ভিডিও অফিসার হতে চাইছো, আমার ছোট ছোট ভাই বোনেরা বা আমার ছোট ছোট স্টুডেন্টরা, তাদেরকে বলবো তোমরা একটা স্বচ্ছ ধারণা পাবে, একটা রোড ম্যাপ পাবে যে কোন রাস্তা থেকে গেলে তুমি তাড়াতাড়ি ভিডিও হতে পারবে। তো সমস্ত তথ্যই এই ভিডিওর মধ্যে থাকবে, ভিডিওটা স্কিপ্ট করবে না। এবং তোমাদের একটু জানার জন্য বলে দিই, এর আগে কিন্তু প্রচুর ভিডিও চলে গেছে, কেরিয়ার রিলেটেড প্রচুর ভিডিও চলে গেছে। তো সেই ভিডিওগুলোকেও বলবো আমি, তোমরা চেক করে নেবে। ডেসক্রিপশানে চলে যাও, প্রথম যে লিঙ্কটা পাবে সেটাকে ক্লিক করে আমাদের সমস্ত কেরিয়ার রিলেটেড ভিডিও দেখে নাও। কেন দেখে নেবে একটু বলে দিই। ধরো আমাদের মনের মধ্যে, বিশেষ করে আমার বাবা মার ক্ষেত্রেও আমি দেখেছি, আমরা যেটুকুনি জানি সেইটুকুনি বলি যে হ্যাঁ স্কুল টিচার, ব্যাংকের জব, এইটুকুনি, তার বেশি কিছু না। কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আমরা জানি না, যেটা সম্ভব জানি না বলেই কিন্তু আমরা বেশিরভাগ বলি ও চাকরি নেই, চাকরি অল্প, ও চাকরি হবে না, অন্য কিছু কর। তো আমি তোমাদেরকে বলবো প্রচুর চাকরি রয়েছে। তোমরা যদি আমাদের প্লেলিস্টটা চেক করো তাহলে বুঝতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। এবং হয়তো বা তোমার হওয়ার কোনোদিনও ইচ্ছা ছিল, সেই বিষয়ে চাকরি করার ইচ্ছা ছিল, জানতে না বলে হয়তো অ্যাভয়েড করতে, তো সেই বিষয়েও জেনে যাবে। তো চলো তাহলে আজকের টপিকে আলোচনা করব বিডিও অফিসার তুমি কিভাবে হতে পারবে। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ইয়োর স্টাডি চ্যানেলে। ভিডিওর শুরুতেই আমরা জেনে নিই এই বিডিওর ফুল ফর্ম কি। বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবার এখন আমি তোমাদেরকে বলবো যে এই বিডিওর কাজটা কি। বিডিও হতে গেলে তোমার যোগ্যতা কী কী প্রয়োজন হয়, তোমার বয়স কতর প্রয়োজন হয়, পরীক্ষার প্যাটার্ন কি, পরীক্ষার সিলেবাসগুলো কী কী রয়েছে, মানে কি পড়ে তোমাকে পরীক্ষা দিতে হয়, তারপরে আমরা জানবো স্যালারি কত, এবং তুমি চাকরিটা পাওয়ার পর কী কী ফেসিলিটি পেতে পারো, সমস্তটাই তোমাকে এই ভিডিওর মধ্যে বলবো। চলে আসি আমরা প্রথমে যে এই বিডিওর কাজ কী বা বিডিও কারা। দেখো তোমাদেরকে একটা কথা জানাই, আমরা প্রত্যেকেই এক একটা জেলার আন্ডারে বাস করি। যেমন আমি উত্তর 24 পরগনা জেলায় বসবাস করি, পশ্চিমবঙ্গের মধ্যে। প্রত্যেকটা জেলায় অনেকগুলো করে ব্লক রয়েছে, সেই ব্লকের এক একজন করে হেড থাকে। সেই হেডকে বলা হয়, বা যে হেড অফিসে বসে থাকে তিনি হচ্ছেন এই বিডিও। এই বিডিও কী কী কাজ করে একটু তোমাদেরকে জানিয়ে দিই। পঞ্চায়েতের যাবতীয় কাজ, মানে পুরো পঞ্চায়েতকেই দেখভাল কে করেন, এই বিডিও অফিসার। তাছাড়া বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুল, তাছাড়া যেসব স্বাস্থ্যকর্মীরা রয়েছে, একটা রাস্তা হওয়ার জন্য পারমিশন না, ইত্যাদি যাবতীয় কাজ কিন্তু এই বিডিও অফিসার করে থাকে। এছাড়া বিডিও অফিসার আর কি কি কাজ করে একটু জানিয়ে দিই। ধরো সরকার, সেটা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, কোনো স্কিম শুরু করেছে, কোনো প্রকল্প শুরু করেছে, কোনো প্রজেক্ট শুরু করেছে, সরাসরি তো সরকারের থেকে আমরা পেতে পারি না, কারণ না কারোর মাধ্যম হয়ে আমাদের কাছে আসে। কার মাধ্যমে আমাদের কাছে আসে না, এই বিডিওর মারফত বা বিডিওর মাধ্যম হয়ে আমাদের কাছে আসে সরকার। এই বিডিও অফিসার যারা রয়েছে তাদেরকে সমস্ত এই প্রকল্পগুলোই, দেখুন আমরা অনেক কন্যাশ্রী প্রকল্প পাই, ক্রেডিট কার্ড পাই, নানান রকম যা যা রয়েছে, যে স্কিমগুলো রয়েছে, যে প্রকল্পগুলো রয়েছে, সমস্তটাই কি কারা জানে, বিডিওরা জানে, বা আমাদের সরকাররা এই বিডিওদেরকে সমস্ত কিছু সম্বন্ধে অবগত করায়, সমস্ত কিছু জানায়। এই বিডিওদের কাজ হয় সাধারণ মানুষদের কাছে সেই প্রকল্পগুলো, সেই স্কিমগুলো, সেই প্রজেক্টগুলো খুব সুন্দরভাবে সাধারণ মানুষকে বোঝানো, বা সাধারণ মানুষের জীবনে সেই জিনিসগুলো কিভাবে কাজে লাগবে সেগুলোকে অ্যাপ্লাই করা এবং তাদের যাবতীয় সমস্যার সমাধান করা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই বিডিও অফিসারের কাজ কি। বিডিও অফিসারের ফুল ফর্মটা আরও একবার বলে দিই, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এরপরে চলে আসবো আমরা যোগ্যতা। কি কি যোগ্যতা থাকলে এই তুমি বিডিও অফিসার হতে পারবে। তার আগে একটা কথা বলে দিই, আমি তোমাদেরকে একটু জানাচ্ছি এই বিষয়গুলো। দেখো, এমন চাকরির জন্য ফর্ম ফিল আপ করো যেই চাকরির পরীক্ষাগুলো দুর্গাপুজোর মতো প্রত্যেক বছর আসে। দুর্গাপুজো কথাটা কেন বললাম, কারণ দুর্গাপুজোর বছরে একবার হয়। এমন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো যে পরীক্ষাগুলো বছরে একবার হয়। কারণ আমি তোমাকে বলছি, তা তুমি সারা বছর প্রিপারেশন নিতে পারছো, প্রচুর পরিশ্রম করতে পারছো, ফোকাস রাখছো যে ওটাকেই আমাকে
ধরতে হবে বা ওটাই আমাকে পেতে হবে, সেই অনুযায়ী তুমি পড়াশুনো করতে পারছো, তুমি টাইম পাচ্ছ প্রচুর। তো এই চাকরি কিন্তু বেস্ট, প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি বেরোয় বা প্রত্যেক বছরই কিন্তু নেওয়া হয় এই ভিডিও অফিসার পদে। এর পরীক্ষা কন্ডাক্ট করে হচ্ছে আমাদের পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। আশা করি এইটুকুনি জিনিস বুঝতে পারলে। চলে আসি আমরা কি যোগ্যতায়। যোগ্যতা কী কী প্রয়োজন হয়? সমস্ত চাকরির জন্য কিন্তু যোগ্যতা খুব ইম্পর্টেন্ট। তোমার যোগ্যতা কী কী প্রয়োজন হয় একটু জানিয়ে দিই। তুমি যে কোনো শাখার স্টুডেন্ট হয়ে থাকো, সায়েন্সের, আর্টসের, কমার্সের, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তাহলেই কিন্তু তুমি এই বিডিও হওয়ার যে ফর্ম বেরোয় সেটাতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। যে কোনো শাখার তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সায়েন্স, আর্টস, কমার্স, তাহলেই কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি এর ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, দিদি কত পার্সেন্ট লাগে? তো বলবো কোনো পার্সেন্টেজের প্রয়োজন হয় না, পাস করলেই হলো। পাস যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে এবং তোমার যদি কলেজটা কোনো মানে সরকারের আন্ডারটেকেন বা রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকে বা সরকার স্বীকৃত হয়ে থাকে, তাহলেই হবে, আর কিছুর প্রয়োজন হবে না। এরপরে আরও অনেক হয়তো প্রশ্ন আসতে পারে, অনেকে আছে ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে, তো তারা কি করতে পারবে? তো তাদেরকে বলে রাখি, ওপেন ইউনিভার্সিটির যেমন আমাদের এখানে নেতাজি ওপেন আছে, তো সেটা কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত মানে সরকার স্বীকৃত। তুমি দেখে নিও তোমার ওপেন ইউনিভার্সিটিটা সরকারের স্বীকৃত কিনা, তাহলেই তুমি অনায়াসে পরীক্ষায় বসতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের ভিডিওর কাজও জানা হয়ে গেল, ভিডিও হতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেটাও জানা হয়ে গেল। এবার জানার বিষয় হচ্ছে বয়স। কত বছর বয়স থেকে কত বছর বয়সের স্টুডেন্টরা এই ফর্ম ফিল আপ করতে পারে? দেখো এখানে আমি লিখে রেখেছি, তুমি যদি জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে 21 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে বয়স হলেই তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছো। অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হয়ে যাও, তারপরে মানে গ্র্যাজুয়েশন আমাদের 21-এই শেষ হয়, তো 21 বছর থেকে 36 বছরের মধ্যে তোমার বয়স হলে পরীক্ষায় বসতে পারছো, যদি তুমি জেনারেল কাস্টের হয়ে থাকো। এবার তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি আরও 3 বছর এক্সট্রা পাচ্ছ ফেসিলিটি হিসাবে, তুমি 21 বছর থেকে 39 বছর অবধি বসতে পারছো। এবং তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 5 বছর এক্সট্রা পাচ্ছ। 21 বছর বয়স থেকে 41 বছর বয়স অবধি তোমার সুযোগ থাকছে এই পরীক্ষায় বসার। এরপরে চলে আসবো পিডব্লিউডি। অনেকেই জানো না পিডব্লিউডি কি, আবার অনেকে হয়তো জানতেও পারো, একটু জানিয়ে দিই। পিডব্লিউডি হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু 10 বছরের আমরা ছাড় দেখতে পাই। 21 বছর থেকে 45 বছর বয়স অবধি কিন্তু তারা পরীক্ষায় বসতে পারে। তো আশা করি বোঝা গেল বয়সের মানে মেন হচ্ছে জেনারেলরা কোনো ছাড় পায় না, তাদের জন্য হচ্ছে 21 থেকে 36 এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাচ্ছে, এসটি এসসিরা 5 বছর পাচ্ছে, আর পিডব্লিউডি যারা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা তারা 10 বছরের ছাড় পাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসবো পরীক্ষার প্যাটার্ন কি। দেখো আমি তোমাদের আগেই বললাম এটা WBCS এর আন্ডারে পড়ছে। পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন এই সিভিল সার্ভিসের এক্সামটা কন্ডাক্ট করছে। তারা 3 ধরনের পরীক্ষার প্যাটার্ন রেখেছে, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে মেন্স, আর একটা হচ্ছে ইন্টারভিউ বা ভাইবাও আমরা বলতে পারি। দেখো প্রথমে আমাদেরকে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। এই প্রিলিমিনারি এক্সামের মধ্যে আমাদের 8টা সাবজেক্ট আমরা পাবো, আমাদের 200 নাম্বারের পরীক্ষা হবে এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। মাল্টিপল চয়েসের প্রশ্ন উত্তর থাকবে, সেক্ষেত্রে তুমি যদি 3টে প্রশ্ন ভুল করো 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আচ্ছা বোঝাতে পারলাম? 8টা সাবজেক্ট থাকছে, 200 নাম্বারের এক্সাম হচ্ছে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকছে, 2.5 ঘন্টা সময় পাচ্ছি। এবার এই 8টা সাবজেক্টের মধ্যে কি কি থাকছে দেখো, থাকছে ইতিহাসে থাকবে 25 নাম্বার। ইতিহাস বলতে ইন্ডিয়ান হিস্ট্রি, কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমাদের 25 নাম্বার থাকবে। ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি মানে ভারতের এবং পৃথিবীর যে ভূগোল রয়েছে সেখান থেকে পাবো 25 নাম্বার। তারপরে রয়েছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান মানে ইকোনমিক্স এবং পলিটি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে 25 নাম্বার। তারপরে রয়েছে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান হচ্ছে সোশ্যাল সায়েন্স, যেখান থেকে আমরা কত পাবো না 25 নাম্বার পাবো। রিজনিং আসে, রিজনিংও আমরা পাবো 25 নাম্বার। কারেন্ট অ্যাফেয়ার্স মানে যা যা হচ্ছে সেগুলো থেকে পাবো 25 নাম্বার। ইংরেজি রয়েছে মানে ইংলিশ রয়েছে, ইংলিশ থেকেও পাবো 25 নাম্বার এবং ন্যাশনাল মুভমেন্ট সেখান থেকে পাবো 25 নাম্বার।
একটু যদি ফলো করে দেখো, যারা হিস্ট্রি পড়েছো বা হিস্ট্রি পড়তে ভালো লাগে বা হিস্ট্রিতে অনার্স করেছো, দেখো তাদের জন্য কিন্তু মোক্ষম সূচক ইতিহাস থেকে 25 আসছে, আবার ন্যাশনাল মুভমেন্ট থেকেও কিন্তু 25, 25, 25, 50, মানে ইতিহাসের প্রশ্নগুলো যদি বেশি করো তাহলে এখানেই কিন্তু কমন চলে আসছে, মানে 50 নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো আমি সাবজেক্টগুলো দিয়ে দিলাম, এই 8টা সাবজেক্টকে নখদর্পণে করে নাও যারা ভাবছো যে তোমরা ভিডিও হবে। তো এই 8টা সাবজেক্ট 200তে পরীক্ষা হয়, 2.5 ঘন্টা সময় থাকে। প্রিলি যদি তুমি পাস করে যেতে পারো, এই 200তে পরীক্ষা, তো তুমি ধরো 200তে পরীক্ষায় যদি 120ও পেয়ে যাও তাহলে কিন্তু তোমার চান্সেস থাকে তুমি প্রিলিমিনারি এক্সাম পাস করতে পারবে। আমি বলছি 120, যদি প্রশ্ন খুব কঠিন হয় 100 নিচেও থাকে, আর প্রশ্ন সহজ হয় তো এর উপরে উঠতে পারে, আমি মিনিমাম বলে রাখলাম। আচ্ছা, এবার 8টা সাবজেক্ট বোঝা গেল। যদি প্রিলি পাস করো তাহলে তুমি কিসে বসছো না, মেন্স পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ। মেন্স পরীক্ষায় 8টা সাবজেক্ট থাকে। আমরা দেখি বাংলায় ডেসক্রিপটিভ বড় প্রশ্ন, প্রতিবেদন লিখতে হয়, সেখানে তোমাকে চিঠি লিখতে হচ্ছে, এগুলো আমরা দেখতে পাই, এবং ইংরাজির ক্ষেত্রেও সেটা দেখতে পাবো, আমাদের লেটার লিখতে হবে, তো এই জিনিসগুলো থাকে। আচ্ছা, তো এখানেও 8টা সাবজেক্ট থাকছে, 150তে পরীক্ষা হচ্ছে এবং সময় হচ্ছে আমাদের 3 ঘন্টা। যদি তুমি মেইন এক্সামও পাস করে যেতে পারো তাহলে তুমি সোজাসুজি যাবে ইন্টারভিউ। এবার এখানে একটা কথা বলি, অনেকেই ভাবো যে আমি যদি প্রিলি আর মেইন পাস করে যাই আমি খুব সুন্দরভাবে ইন্টারভিউ ক্লিয়ার করে নেবো, ও তো মুখে কয়েকটা প্রশ্ন ধরবে হয়ে যাবে। বলি সবথেকে বড় ভুল করছো, ইন্টারভিউতে কিন্তু খুঁটিয়ে তোমার ভিতরে কি আছে ওরা জানার চেষ্টা করে, তোমার পার্সোনালিটি কতটা, একটা ভিডিও হওয়ার জন্য তোমাকে কতটা নলেজ থাকা দরকার তোমাকে কিন্তু খুঁটিয়ে জানে। আমার একটা মাসির ছেলে, আমার নিজের মাসির ছেলে, একটা বলা ভুল, নিজের মাসির ছেলে মালদা ডিপার্টমেন্টের, তিনি কিন্তু ভিডিও রয়েছেন, তো তার থেকে সমস্ত তথ্যটা আমি জেনেছি, তো সে আমাকে সম্পূর্ণ জানিয়ে দিয়েছে। ইন্টারভিউ কিন্তু একদম পুরো খুঁটিয়ে ইন্টারভিউ নেওয়া হয় এবং খুব কম সংখ্যক স্টুডেন্ট, ধরো মেইন পাস করেছে 100 জন, তো সেখান থেকে বাছাই করে হয়তো খুব জোর হলে 20 জনকে চাকরি দেওয়া হয় ভিডিও অফিসার হিসেবে। তো ইন্টারভিউটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউ হয় হচ্ছে 150 নাম্বারে, হয়ে গেল। তুমি ইন্টারভিউ যদি ক্লিয়ার করে ফেলো তুমি চাকরি পেয়ে গেলে। তোমার স্যালারি শুরু হবে 34,000 টাকা থেকে। স্যালারি কত থেকে? 34,000 টাকা থেকে শুরু হচ্ছে, আরও অনেক কিছু যুক্ত হয়, মোটামুটি ধরে নাও 40,000 টাকা তোমার মাইনে থাকে শুরুতেই, আস্তে 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 কিন্তু সেটা বাড়তে থাকে। আশা করি তোমাদের এইটুকুনি সমস্তটাই বোঝা হয়ে গেল যে ভিডিও অফিসার হতে গেলে তোমার ভিডিও অফিসারের কাজ কি, ভিডিও অফিসারের যোগ্যতা কি, বয়স কি, পরীক্ষার প্যাটার্ন কি, সিলেবাস কি, সম্পূর্ণটাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে আমি গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশন করব, তারপরে ফর্ম ফিল আপ করবো, তারপরে প্রিপারেশন নেব, তো তোমাদেরকে বলি তোমরা ভুল করছো। তোমাদের মাথায় যদি গেঁথে নাও যে আমি ভিডিও অফিসারই হব, যে 3টে বছর গ্র্যাজুয়েশন করবে, অল্প অল্প করে এই দেখো আমি সিলেবাস দিয়ে দিলাম, এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করো, বা কোনো কোচিং সেন্টার যেখানে বিসিএসের জন্য পড়ানো হয় সেখানে তোমরা জয়েন করতে পারো, জয়েন করে পড়াশোনা শুরু করে দিতে পারো। কারণ তোমরা যদি ভাবো ফর্ম বেরোবে তারপরে প্রিপারেশান নেব, তো সেটা সম্ভব না। তো 3 বছর ধরে প্রিপারেশান নাও, দেন যখনই গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছ সে বছরই পরীক্ষা দাও এবং চাকরিটা তুমিই নাও, একটা সিট যাতে তোমার জন্য থাকে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, কিভাবে প্রিপারেশন নেবে। প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্নপত্র রয়েছে সবগুলোকে দেখো, ভালো করে অ্যানালাইসিস করো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, সেই জায়গাগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপরে যদি মনে হয় নিজেও পড়তে পারো, কোনো ইনস্টিটিউটও জয়েন করতে পারো, অনলাইনও পড়তে পারো, তোমাদের কাছে প্রচুর অপশান রয়েছে, তোমরা দেখো তোমরা কি করবে। তো ভিডিও অফিসার সম্বন্ধে আজকে ডিটেলসে জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা কিন্তু প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিও, বড় হোক বাচ্চা হোক প্রত্যেকেরই জানা দরকার যে এরকম বড় বড় র্যাঙ্কে চাকরি করতে হলে তার প্রসেসটা কি। তো সুতরাং সবার মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু কেরিয়ার রিলেটেড সমস্ত ভিডিও আমি আমার স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি হয়তো আমার সময় আমি জানতাম না যে এত কিছু হয়, সেগুলো জানার ইচ্ছা ছিল প্রবল, সেগুলোকে জেনেছি এবং নিজে জেনে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি, যাতে আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা যাতে উপকৃত হয়। তো সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কী করছো? সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একটা অংশ হয়ে যাও। খুব তাড়াতাড়ি আমরা 1 লাখে পৌঁছাবো, তো তাড়াতাড়ি 1 লাখ করে দাও বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে। এবং আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা কি চাইছো, কি ধরনের ভিডিও চাইছো, তোমাদের মন্তব্য কি, তোমাদের মূল্যবান মন্তব্যগুলো অন্ততপক্ষে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট
কমেন্ট পড়ি, হয়তো রিপ্লাই দেওয়ার সময় হয় না কারণ এত কমেন্ট থাকে, কিন্তু প্রত্যেকটাই পড়ি। তো সুতরাং প্রত্যেককে বলবো কমেন্ট করো, তোমাদের মূল্যবান যে কমেন্টগুলো সেগুলো দেখতেও খুব ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও।